আজকে আমরা বাড়িতে ফিরছি। আমরা এখন আগ্রা এয়ারপোর্টে আছি। আগ্রা এয়ারপোর্ট থেকে যাব মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। আসলে ডাইরেক্ট আগ্রা থেকে কলকাতা যাওয়ার কোনো ফ্লাইটই নেই। আর আগ্রাতে নর্মালি আমাদের মতো এরকম প্যাসেঞ্জারদের যাবার জন্য প্লেন থাকেও না। শুধু একটাই সারাদিনে 1:55-তে আগ্রা থেকে মুম্বাই যায়, আর কিন্তু কোনো ফ্লাইট এখান থেকে যায় না। তো আমার ছেলে যেহেতু আগ্রাতে এসে অসুস্থ হয়েছিল, তো রাতে হসপিটাল ভর্তি করতে হয়েছিল, তাই আগ্রা খুব একটা ভালো করে আর ঘোরা হলো না। নেক্সট টাইম আবার আসবো। এখন আমরা আগ্রা এয়ারপোর্টে আছি। আই লাভ আগ্রা। অ্যাকচুয়ালি আগ্রাতে না খুব কম টাইম মানে প্লেন চলে, তো এখানকার লোকাল মানুষই জানে না যে এখানে এয়ারফোর্স ছাড়া নর্মাল ইন্ডিগো ফিন্ডিগো এসব প্লেন চলে। তো এখানে ভিডিও করা অনেকটাই নিষেধ। এই জায়গাটাতেই শুধু ভিডিও করা যাবে। এই যে অনেক ভালো লাগছে এয়ারপোর্টে ফার্স্ট টাইম। এখানে লাগেজগুলো দিয়ে দিয়েছি। এখানে বোর্ডিং পাসের জন্য বা কোনো কিছুতেই লাইন দিতে হয় না। আসলে সারাদিনে একটাই ফ্লাইট যায়, আর আমরা যেহেতু আমার বাচ্চা অসুস্থ, তাড়াহুড়ো না করতে হয়, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এমনিতেও একটা ফ্লাইটের জন্য এত স্টাফ, কত আর লাইনই বা দিতে হবে। আজকের ফ্লাইট জার্নিটা আমাদের জন্য খুব স্পেশাল। তার কারণ আমার মা আর আমার ছেলে দুজনেরই আজকে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি। তো আমরা যাওয়ার সময় তো আজমির শরীফে যেহেতু কোনো এয়ারপোর্ট নেই, তাই ট্রেনেই গিয়েছিলাম। কেননা জয়পুরে নেমে যেতে পারতাম, জয়পুরে নেমে গেলাম না একটাই কারণে, যে ডাইরেক্ট আজমির শরীফের মাটিতে পা রাখতে চেয়েছিলাম। এখন ফোন টোনগুলো এখানে চেকিংয়ের জন্য দেওয়া হয়েছে, আর এখানে আমাদের ব্যাগগুলো চেকিং হচ্ছে, আর মহাসিনের চেকিং হচ্ছে। আমাদেরও হয়, মানে এয়ারপোর্টে এরকম নয় যে শুধু ছেলেদের চেকিং হবে, ছেলে মেয়ে তো সবারই হয়। আসলে আমরা সবাই জানি, সবাই কম বেশি ফ্লাইট জার্নি করা হয়। আমরা এখন বোর্ডিং পাস টাস করে ভেতরে চলে এসেছি। অনেকটা টেনশনেও আছি ছেলেকে নিয়ে, যেহেতু ছেলেকে কালকে হসপিটাল ভর্তি করতে হয়েছিল। ভর্তি নয়, মানে ট্রিটমেন্ট। আমরা যেহেতু দূরের থেকে এসেছি, তাই লোকাল কোনো ডাক্তার না দেখিয়ে ডাইরেক্ট হসপিটালেই দেখিয়েছিলাম। কিন্তু আমার ছেলে কিন্তু এখন বেশ সুস্থই আছে। কালকে অত বড় একটা ধাক্কা গেল বলে খুব ভয়ে ভয়ে আছি। আমরা আজমির শরীফ থেকে ফেরার পথে তো ট্রেন মিস করেছিলাম, সে তো আসার বিশাল বড় ঘটনা। অনেক কষ্ট করে আগ্রাতে এসেছিলাম, আর আগ্রা থেকে কলকাতা এই ফ্লাইট টিকিট আমাদের আগের থেকেই কাটা ছিল। এই ফ্লাইট টিকিট আমাদের মাথা পিছু পড়েছিল 10,000 টাকা করে, কিন্তু অন্য এক সময় দেখেছি আরও অনেক বেশিও হয়। ছেলেকে এখানে ঘুম পাড়াচ্ছি, এখানে কোনো চেঁচামেচি কোনো সমস্যাও নেই, তাই ছেলেকে নিয়ে খুব একটা টেনশনেরও কিছু নেই। হ্যাঁ, মানসিকভাবে একটা ভেঙে পড়েছিলাম, যেহেতু ছেলের অনেকটা অসুস্থতা গেছে। আগ্রা এয়ারপোর্টে তো এই সবটা আছে। তো এখানে এই জিনিসপত্রগুলো আবার একটু ভিডিও করছিলাম। এয়ারপোর্টের এই জিনিসগুলো তো প্রচুর দাম হয়, তোমরা যারা এসেছো এয়ারপোর্টে কম বেশি মানে জিনিসের দাম একটু শুনে দেখেছো। এই যে এক একটা জুতো বা ব্যাগ সব কিছুই 10-এর ওপরে দাম, 14,000, 15,000, এরকম এক একটা জিনিসপত্রের দাম। কেন জানি না, নিশ্চয়ই বিশেষ কোনো বিশেষত্ব আছে, খুব হাই ব্র্যান্ডেড হবে। তো আমরা ফেরার সময়, এটা একজন ফুটবল প্লেয়ার, যারা ফুটবল প্রেমী তারা হয়তো চিনতে পারো, কেননা এ এখনও খুব ফেমাস বড় কোনো প্লেয়ার নয়, নর্মাল রাজ্যের হয়ে হয়ে খেলে। তো মহাসিন দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, তাই ওনার সাথে আবার ফটো ভিডিও করলো। এই দেখো, এয়ারপোর্টে এই কটা মানুষ,
টোটাল সারাদিনের মানুষ হচ্ছে এই জন্য না এখানকার স্টাফের ব্যবহার এত ভালো। কেন এরা তো কথা বলার জন্যই মানুষ পায় না, জানি না সারাদিন ডিউটি আছে কি না। যেহেতু অনেক রোদ, আমার কাছে বাচ্চা আছে, তাই আমাদেরকে একটা সাথে সাথে ছাতা দিল। কেননা বাচ্চা থাকলে আর বয়স্ক মানুষ থাকলে তাদের যত্ন ফ্লাইটে সবসময় আলাদা থাকে। সিনিয়র সিটিজেনের গাড়িও আছে, কিন্তু আমার মা এটুকু হেঁটেই চলে যাচ্ছিল। আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, বাইরে প্রচণ্ড রোদ। আগ্রাতে আজমির শরীফে আসার জন্য কিন্তু শীতের টাইমটাই পারফেক্ট, না হলে ভীষণ কষ্ট। মানে এত রোদের তাপ এখানে, আমাদের ওদিকেও রোদ গরম পড়ে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি এখানে। আমরা যে সময় গেছি তখন নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকটা ঠান্ডা ওয়েদার এসে গেছে। ঠান্ডা বলতে মানে বর্ষার পরে যে ওয়েদারটা আসে, আর এখানে কিন্তু ভীষণ গরম এখন। তো আমার ছেলে তো অসুস্থ ছিল, আমরা এত রোদ্রে তাড়াহুড়ো করে যাচ্ছি। আর ঢোকার আগে তো ফ্লাইটে একটুখানি লাইন তো হয়ই, যে মানুষগুলো উঠবে ফ্লাইটের তো সব সিটই বুক হয়ে যায়। আমরা এখান থেকে মুম্বাই যাব, এই ফ্লাইট থেকে নেমে তারপরে কিন্তু কলকাতা যাব। আসলে একই সাথে ভায়া টিকিট করা হয়েছিল, ডাইরেক্ট টিকিট তো কলকাতা যাবার জন্য নেই। তো এখানে একটা লাইন পড়েছে, আর আমার ছেলের এত রোদ লাগছে। কিন্তু এখানকার মানুষ নয়, মানে এই সমস্ত জায়গায় অনেক সহযোগী মানুষ থাকে, তারা বাচ্চা টাচ্চা থাকলে পারে সহযোগিতা করে। তো একটুখানি লাইন দিতে হয়েছে। তারপর আমি পেছন থেকে বলে উঠলাম যে আমার বাচ্চা আছে, একটা সাইড দিয়ে দিতে। তো ওনারা তারপরে সাইড দিয়ে দিয়েছিল। মহাসিন আর আমার ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখনও পেছনে লাইনে দাঁড়িয়ে আছি। তো ওরা চলে গেছে। এয়ার হোস্টেসরা শুরু থেকে আমার ছেলেকে নিয়ে খুব বড় মজা করছিল, মানে আসার সময় তো অনেক আদর করছিল। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। যত সময় এরকমভাবে থাকছে আমার কি টেনশন হচ্ছে যে কখন গিয়ে কলকাতা পৌঁছাবো। কলকাতা পৌঁছালে শান্তি। কালকে যে আমাদের কি দিনটা গেছে কি বলবো। আমরা এখন মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি। আমি যতবারই ফ্লাইট চড়ি না কেন আমার খুব ভয় লাগে, কেননা ওঠার আর নামার সময় না একটু বেশি প্লেনটা দোল খায়, তখন আমার কি ভয় লাগে। মানে যতবারই উঠি যে অভ্যাস হয়ে গেছে এরকম কিন্তু নয়, সেই একই রকমের ফিলিংস হয়। কিন্তু মহাসিনের একদম ভয় লাগছে না, আমার মাও অনেকটা ভয় পাচ্ছিল। আমরা এখন মাঝ আকাশে উঠে পড়েছি। মাঝ আকাশে মানে এত টানা রোদ্রে যতবারই ফ্লাইট চড়েছি বেশিরভাগ রাত্রে, সন্ধ্যায়, বিকালে এরকম, কিন্তু একদম টানা রোদ্রে আকাশটা এত পরিষ্কার। আগে ছোটোবেলায় ভাবতাম যে এই কালারটাকে আকাশি কালার কেন বলা হয়, আকাশের রং তো সাদা, কিন্তু আদেও না। আমরা ওই মেঘটাকে দেখি, মেঘটা পার করে ওপরে সত্যি এই আকাশি কালারটা। ওপর থেকে দেখো নিচে কি সুন্দর লাগছে মেঘগুলো, মানে কি অদ্ভুত সুন্দর একটা লাগে দেখে, এত মনের দিক থেকে আবেগপ্রবণ হয়ে যাবে, খুবই ভালো লাগে। যারা ফ্লাইট চড়েছো তারা তো এই ফিলিংসটা তো অনুভব করেছোই। ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি আমার ছেলের, তাই এই ভিডিওটা ভয় লাগলেও মাঝ আকাশে আবার করে নিয়েছিলাম। আর মাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে ও মা তোমার ভয় লাগছে। মা কিন্তু বেশ জোর দিয়েই বলছে না না ভয় লাগবে কেন। এখন আমরা কিন্তু মুম্বাই নামবো, কাছাকাছি চলে এসেছি। মুম্বাই শহরে এখনও একবারও আসা হয়নি, হয়তো কোনো সময় ঘুরতে আসা হবে, কিন্তু মুম্বাই শহরটাকে এই ওপর থেকে দেখছি, খুব ভালো লাগছে।
আর ছোটোবেলা থেকে দেখতাম যে অনেকে বম্বে যায়, ভাবতাম যে কী না কী কোথায় ঘোরার জায়গা। তাই মুম্বাই শহরের প্রতি না একটা আলাদা ফিলিংস শুনে শুনে বড় হয়েছি, যে ওখানে কখনো যেতে পারবো এরকম স্বপ্ন ছোটোবেলায় এত দেখতাম না। কিন্তু এখন যেহেতু বড় হয়েছি, চিন্তাভাবনাটা অনেকটা বড় হয়েছে, তো আমরা হয়তো ছেলে একটু বড় হলে মুম্বাই যাব। তবে ওপর থেকে এভাবে দেখে নিলাম, কিছুটা স্বপ্ন তো পূরণ হলো। তবে যখন মুম্বাই থেকে উঠছিলাম তখন দেখছিলাম কলকাতার থেকে অনেক বেশি লাইট দেখা যাচ্ছিল মুম্বাই শহরের উপর দিয়ে যখন উঠছিলাম। তো মুম্বাই শহরের ওপর দিয়ে নামতে নামতে আমরা কিন্তু কিছুটা আরব সাগরের ওপর দিয়েও এসেছিলাম। আমি ঠিক জানি না এটা আদৌ আরব সাগর কি না, অনেকে বলছিল, আমার নিজের জানা নেই, বলছিল যে এখন আমরা আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছি, এরকম নিজেরা কথা বলছিল। ওয়েদার খারাপের জন্য আমরা আমাদের ফ্লাইটটা কোনোভাবে ল্যান্ড করতেই পারছিল না। 1.5-2 ঘন্টা শুধু ওপরে ঘুরিয়েছে। আর নামার আগে না অনেকটা এক্সাইটমেন্ট চলে আসে যে নামতে হবে নামতে হবে। যত সময় ফ্লাইটে থাকি ভয় ভয় লাগে, নেমে পড়লে পারে শান্তি। এমনি উঠতে একটা আনন্দ লাগে, কিন্তু মনে হয় কখন নামবো। তো এরকমভাবে অনেকটা ঘোরাচ্ছিল। লাস্টে কিন্তু আমাদের মুম্বাই টু কলকাতা ফ্লাইট প্রায় মিসই হয়ে যাচ্ছিল। শুধুমাত্র আমরা ভায়া হয়ে টিকিট কেটেছি, আমাদের কলকাতা আনার দায়িত্ব ওদেরও, তাই আমাদের জন্য অনেকটা ওয়েট করেছিল বলে আমরা ফ্লাইটটা পেয়েছিলাম। পরবর্তীতে ওই ভিডিওটা ছাড়বো, আজকে আর সেটা তোমাদেরকে দেখালাম না কিভাবে ওই ফ্লাইটটা আমরা লাস্ট পেয়েছিলাম। তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে থাকবে। যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখন মুম্বাইতে ল্যান্ড করে নিলাম। মুম্বাই এয়ারপোর্টটা এত সুন্দর, এটাও নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই দেখালাম। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিও। একটা লাইক দেবার জন্য তো খুব একটা সময় নষ্ট হয় না, কিন্তু তোমাদের এই ছোট্ট একটা লাইকের জন্য আমার ভিডিও ইমপ্রেশন অনেকটা বেড়ে যায়। আর মনের দিক থেকেও একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমি অনেকটা ভালো ভিডিও করেছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। ভালো থেকো।